এই যে দুনিয়া, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাহাই, এই যে দুনিয়া। ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন চাকরির প্রস্তুতিতে কিছু কিছু সাধারণ জ্ঞান আছে যেগুলো আমাদের কনফিউজড করে দেয়। এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো নিয়ে আজকে চমৎকার আয়োজন, সাধারণ জ্ঞানের কনফিউশন কোশ্চেনের পোস্টমর্টেম। ঠিক আছে, চলেন আমরা শুরু করি। কে কোথা থেকে যুক্ত হয়ে গেলেন আমাদের সাথে এবং আমার যে কথাগুলো এগুলো আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দেন প্লিজ। হ্যাঁ, এরপর আমরা শুরু করি। আমার কথাই যদি না শুনতে পারেন তাহলে শুরু করে লাভটা কি? এই জন্য যারা যুক্ত আছেন প্রিয় ভাই বোন, কলিজার ভাই বোন, অবশ্যই একটু জানিয়ে দিবেন সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা প্লিজ। দেখেন, আমরা আজকে 20 কোশ্চেন, 20 কনফিউশন কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় ঘুরে ফিরে বারবার আসে। এবং দেখবেন প্রাইমারি বলেন, তারপরে নিবন্ধন বলেন, 11 থেকে 20তম বলেন, ব্যাংক বলেন, বিসিএস বলেন, সব জায়গাতে কিন্তু আসার একটা পসিবিলিটি আছে এই কোশ্চেনগুলো। চলেন আমরা এখন শুরু করি। কারা কারা আমাদের সাথে একটু যুক্ত হয়ে গেলেন এবং কোথা থেকে যুক্ত হয়ে গেলেন একটু জানিয়ে দেন। এই সেশনটা বরাবরই হইতো, বুঝছেন, মাঝখানে একটু গ্যাপ ছিল, মাঝখানে একটু ব্যস্ততার কারণে এই সেশনগুলো নেওয়া হয় নাই, আবার এখন থেকে শুরু হবে। আচ্ছা, অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। রিক্তা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীফুল ইসলাম, মুক্ত, ক্লিয়ার, ওকে মুক্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই যারা এই মুহূর্তে যুক্ত আছি, আজকে সেশনটা আমরা কি করব, সবাই মিলে একটু শেয়ার দিয়ে দিব। হ্যাঁ, একটু শেয়ার দিলে আরও অনেকেই আপনাদের মতো অনেক ভাই বোন যারা অধীর আগ্রহে থাকে যে কিছু কিছু কনফিউশন কোশ্চেনগুলো যেন কনফিউশন না থাকে, এগুলো জানার জন্য সবারই একটা আগ্রহ থাকে। দাদা, ব্যাংকের পরীক্ষা কবে হতে পারে? ব্যাংকের পরীক্ষা হবে ডিসেম্বরের মাঝামাঝি। হ্যাঁ, ডিসেম্বরের মাঝামাঝি সিনিয়র অফিসার পরীক্ষা হবে, ফ্যাকাল্টি চেঞ্জ হতে পারে, তো ভালো করে প্রিপারেশন নেন। আমি আবার বলি, এই মুক্ত আপনার জন্য বলি, সেটা হচ্ছে কোন ফ্যাকাল্টি প্রশ্ন করবে, কারা প্রশ্ন করবে, এগুলো মাথা ঘামানোর দরকার নাই। ঠিক আছে, টপিকস ভিত্তিক প্রিপারেশন নিতে থাকেন। চলেন আমরা শুরু করি। বাহ, এই যে সুন্দর, রিক্তা আক্তার, সামিয়া ইসলামকে মেনশন দিয়েছেন, হাসি মধুকে মেনশন দিয়েছেন, বা ফাইন। এই তো, সবাইকে মেনশন দিতে হবে। ওকে, আচ্ছা আমি একটু বলি, দেখেন প্রত্যেকটা প্রশ্নর উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্ন দেখেন, নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন, উত্তরটা কিভাবে করবেন আমি একটু বলে দেই সুন্দর করে। আর এইভাবে, যেমন 1, ওকে, কেন হইল না, একটু ওয়েট করেন। হ্যাঁ, বোর্ডটা মাঝে মধ্যে হ্যাং করে। এই যে এবার চলে আসছে, এই যে নিলাম। হ্যাঁ, এই যে কলম নিলাম। এইবার কোশ্চেনের আনসার যদি ধরেন এইভাবে 1 লিখলেন, 1-এর ধরেন ক আনসার, তাহলে ক দিবেন। ওকে, 1-এর যদি হয় খ আনসার তাহলে খ দিবেন, যদি 1-এর হয় গ আনসার তাহলে গ দিবেন, এইভাবে লিখবেন। 1-এর যদি হয় ঘ আনসার তাহলে ঘ দিবেন। ওকে, তাহলে ক, খ, গ, ঘ এইভাবে আনসার করবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ফাইন ফাইন। এখন আনসার করেন যে বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? ক, খ, গ, ঘ। 1 মার্চ, তারপর হচ্ছে 2রা মার্চ, 3রা মার্চ, তারপর 4ই মার্চ। কোনটা হবে অ্যান্সার? অনেকেই করতেছেন, সবাইকে অ্যান্সার করতে হবে, সবাই, এভরিবডি অ্যান্সার করতে হবে। যদিও কোশ্চেনটা সহজ, কিন্তু যেটা করতে হবে সহজ কোশ্চেনগুলোর উত্তর দিতে হবে। আচ্ছা, অনেকেই লিখছেন, রিক্তা সাবরিনাকে মেনশন করেছেন, শেখ মিলন আহমেদ 1-এর খ, খ মানে হচ্ছে 2রা মার্চ,
একের 2 শরীফুল ইসলাম মুক্ত লিখেছেন 2 মার্চ, শেখ মিলন আহমেদ লিখেছেন একের খ, মানে হচ্ছে 2 মার্চ। আচ্ছা, আমরা এখন অ্যান্সারটা মিলাবো, ঠিক আছে? এটা একটা সহজ একটা প্রশ্ন ছিল, এটার আনসার হবে, আমি দ্রুত অ্যান্সার করে দিব, এটা হচ্ছে 2 মার্চ। ওকে, মার্চের 2 তারিখ। তাহলে আমরা প্রশ্নটা ছিল বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে, তাহলে মার্চের 2 তারিখ। এখন আমাকে আর একটা জিনিস বলেন যে বাংলাদেশের জনসংখ্যা দিবস, জনসংখ্যা দিবস, জনসংখ্যা দিবস, জনসংখ্যা দিবস কবে, মানে কত তারিখ, এইটা বলেন একটু। জনসংখ্যা দিবস, ওকে, এইটা একটু অ্যান্সার করেন তো সবাই, এইটা একটু অ্যান্সার করেন। জনসংখ্যা আমরা জানলাম যে জাতীয় পতাকা দিবস হচ্ছে মার্চের 2 তারিখ, জনসংখ্যা দিবস কবে, জনসংখ্যা দিবস, হ্যাঁ অ্যান্সার করতে হবে এভরিবডি, জনসংখ্যা দিবস কবে। ওকে, বাংলাদেশের জনসংখ্যা দিবস কবে, একজনের অ্যান্সারের পরে চলে যাব, একজন অ্যান্সার করেন, একজন, ওয়ান ম্যান আর্মি, একজন, জনসংখ্যা দিবস কবে বলেন, জনসংখ্যা দিবস কবে, পরীক্ষায় যদি হুট করে চলে আসে। ভোটার দিবস, ভোটার দিবস কবে, জনসংখ্যা দিবস, ভোটার দিবস। এরপরে আর কি আছে কমন আসার মতো, কমন আসার মতো দেখেন আরো আছে, নারী দিবস, কি দিবস বলেন, নারী দিবস, নারী দিবস, নারী দিবস কবে, এগুলো কিন্তু কমন কমন প্রশ্ন, ঠিক আছে? তাহলে জনসংখ্যা দিবস কবে, ভোটার দিবস কবে, নারী দিবস কবে, আর একটা আছে কি, আর একটা কমন আছে খাদ্য নিরাপত্তা দিবস, নিরাপত্তা খাদ্য দিবস, নিরাপত্তা, নিরাপত্তা কি দিবস, খাদ্য দিবস, নিরাপত্তা খাদ্য দিবস। ওকে, বাহ, 11 জুলাই বিশ্ব জনসংখ্যা, বাংলাদেশের 2রা ফেব্রুয়ারি, ফাইন, হ্যাঁ হ্যাঁ এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপরে আর একটা বলি, নারী দিবস গেল, আর একটা প্রশ্ন আসছে কি বলেন, আর একটা প্রশ্ন হচ্ছে প্রতিবন্ধী দিবস, প্রতিবন্ধী দিবস, এই যে প্রতিবন্ধী, প্রতিবন্ধী দিবস, প্রতিবন্ধী দিবস কবে। ওকে, তাহলে এই প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই, এগুলো মাথায় রাখবেন একটু, এগুলো একটু পড়ে ফেলবেন, ঠিক আছে? এরপর হচ্ছে আর একটা আছে কি, প্রতিবন্ধী দিবস, আর একটা আছে জাতীয় যুব দিবস, আর একটা কি আছে বলেন, জাতীয় যুব দিবস, জাতীয় কি দিবস বলেন, যুব, যুব দিবস, জাতীয় যুব দিবস কবে, এগুলো আপনারা একটু পড়ে রাখবেন। দিবসটা, দিবস থেকে প্রশ্ন আসলে যেন হাত ছাড়া না হয়, ঠিক আছে? আমি কি আমার প্রিয় ভাই বোনদের বুঝাইতে পারছি কিনা? দিবস থেকে প্রশ্ন আসলে যেন হাত ছাড়া না হয়, তাহলে এই দিবসগুলো একটু পড়ে ফেলবেন চমৎকারভাবে, আমি লাস্টে অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে? যেমন ধরেন জাতীয় নিরাপত্তা দিবস অনেকে লিখছেন 2রা ফেব্রুয়ারি, ফাইন, সুন্দর। জনসংখ্যা দিবস ফেব্রুয়ারির 2 তারিখ, 2রা ফেব্রুয়ারি। এরপর হচ্ছে জাতীয় নারী দিবস 8ই মার্চ, এটা আমরা সবাই জানি। প্রতিবন্ধী দিবস হচ্ছে 2 এপ্রিল। আর হচ্ছে জাতীয় যুব দিবস কোনটা, যুব দিবস হচ্ছে ডিসেম্বরের কয় তারিখ, ডিসেম্বরের 8 তারিখ। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। পরের প্রশ্নটা একটু দেখেন, মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? কি বলছে, মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধের সময়? 2 এর অ্যান্সার করেন, 2, নাম্বার 2, নাম্বার 2, 2 এর অ্যান্সার করতে হবে সবাই, 2 এর 2 নাম্বারে একটু অ্যান্সার করেন, 2 নাম্বার।
তো কালো দেখা যাচ্ছে একদম। 2 নাম্বার একটু অ্যান্সার করেন, নাম্বার 2। স্ক্রিনেও কালো দেখা যাচ্ছে। 2 নাম্বার কি হবে? মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 10, 8, 2, 3 কোনটা হবে? ঠান্ডা লেগে গেছে প্রচুর। হ্যাঁ এইবার ঠিক আছে, ওকে এইবার ঠিক আছে, এবার ঠিক আছে। তাই তো বলি কে রে আমার এত কালো লাগে কেন? আমি তো এত কালো না। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? কত নম্বর? এভরিবডি কত নম্বর হবে? হ্যাঁ সবাই লিখছেন 10 নাম্বার। আয়েশা সিদ্দিকা 10 নাম্বার, শরীফুল ইসলাম 10 নাম্বার। গ শেখ মিলন 2 এর গ মানে হচ্ছে 2 নাম্বার। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? আয়েশা সিদ্দিকা লিখছেন 2 এর 3 হচ্ছে কি? 3 হচ্ছে 2 নাম্বার। ফাইন 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 এভরিবডি। রিক্তা, শরীফুল, শেখ মিলন, আয়েশা সিদ্দিকা, রিক্তা সবাই কিন্তু চমৎকারভাবে রাইট অ্যান্সার দিয়েছেন। ঠিক আছে, একটু জেনে রাখেন চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এগুলো কি একে ছিল? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এগুলা কিসে ছিল? এগুলো হচ্ছে 1 নাম্বার ছিল। আচ্ছা আয়েশা সিদ্দিকা, ওকে হ্যাঁ ঠিক আছে। এরপরে 2 নম্বর ছিল ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর। 3 নম্বর ছিল ঢাকা, নরসিংদী, তারপর ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ। 4 নম্বর সিলেট, হবিগঞ্জ। 5 নম্বর ঢাকা, টাঙ্গাইল। 6 নম্বর রংপুর, দিনাজপুর। এইভাবে সবগুলো সেক্টর কি করবেন? এইভাবে সবগুলো সেক্টর একটু পড়ে ফেলবেন। তাহলে মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? কত নাম্বার? হচ্ছে 2। গ ইজ দ্য রাইট অ্যান্সার, গ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে পরেরটায় আমরা যাই, পরেরটায় যাই একটু। 3 নাম্বারটা অ্যান্সার করেন, নাম্বার 3। বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? আশা করি সবাই পারবেন। কোনটি? রাজশাহী, সিলেট, কুমিল্লা, যশোর। কোনটা? বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? 3 নম্বরে কি? 3 নম্বরে কি হবে? নাম্বার 3 এভরিবডি। নাম্বার 3 যারা এই মুহূর্তে যুক্ত আছেন একটু সবার নিকট রিকোয়েস্ট থাকবে যে একটু শেয়ার করে দিবেন প্লিজ। হ্যাঁ একটু শেয়ার করে দিবেন। আয়েশা সিদ্দিকা, শেখ মিলন, রিক্তা, তারপর শরীফুল ইসলাম, প্রিয় ভাই বোন সবাই একটু শেয়ার করে দেন। আচ্ছা 3 নম্বরটা লেখেন। 3 নাম্বার, নাম্বার 3 বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? যশোর, রাজশাহী, সিলেট, কুমিল্লা। কোনটা হবে? কোনটা বলেন? আচ্ছা অ্যান্সারটা পেয়ে গেছি আমরা। দ্রুত অ্যান্সার করবেন, দ্রুত 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে। 10 নম্বরে কোনো সেক্টর কমান্ডার ছিল না, নৌ কমান্ডার ছিল, রাইট। আচ্ছা রিক্তা আক্তার লিখেছেন 3 এর ঘতে হচ্ছে যশোর। রিক্তা লিখেছেন যশোর, শরীফুল ইসলাম লিখেছেন যশোর। আচ্ছা আয়েশা সিদ্দিকা লিখেছেন যশোর। আর কেউ? দ্রুত অ্যান্সার করতে হবে, এগুলো বেশি টাইম লাগাইলে হবে না। 10 সেকেন্ড করে আমরা সময় নেব, ধুমধারাক্কে অ্যান্সার করে দিব। ঠিক আছে ওকে। হ্যাঁ শেখ মিলন, ঠিক আছে আপনার অ্যান্সার রাইট হয়েছে, শেখ মিলন। তাহলে চলেন আমরা পরেরটাই যাই। বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর। কি? যশোর, সবসময় মাথা রাখবেন, অনেক পরীক্ষা আসছে, অনেক পরীক্ষা আসছে। আচ্ছা পরেরটাই যাই একটু। নাম্বার 4 নাম্বার। 4 নাম্বার দেখেন, 4 নাম্বার মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতিকে? মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতিকে? মাইনুল হোসেন, রুহুল কুদ্দুস, তানবীর কবির, এইচ.টি. ইমাম। কে বলেন? কে বলেন? মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতিকে? 4 কত হবে? 4 দ্রুত অ্যান্সার করতে হবে। 4 নাম্বার। 4 নাম্বার, নাম্বার 4 দেখি। এই তো 4 অ্যান্সার পেয়ে গেছি। 4 খ মিলন লেখছে, 4 খ রুহুল কুদ্দুস। 4 খ লেখছে রুহুল কুদ্দুস। শরীফুল ইসলাম মুক্ত লেগেছেন 4 গ মানে হচ্ছে তানবীর কবির। দেখি কাটটা হয়, 2 রকম অ্যান্সার পেয়ে গেছি আমরা। আচ্ছা রিক্তা লিখেছেন 4 গ।
রিক্তা লিখেছেন 4-এর গ। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতিকে? মাইনুল হোসেন, রহুল কুদ্দুস, তানবীর কবির, আর একটা হচ্ছে এইচ.টি. ইমাম। কে বলেন তো? আচ্ছা, অ্যান্সারটা পেয়ে গেছি আমরা। রাজন আহমেদ রাজ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। রাজন আহমেদ রাজ একটু শেয়ার দিয়ে দিবেন ভাই, আর সবাই কি করবেন, বন্ধুদের মেনশন করে দিবেন। আয়েশা সিদ্দিকা 4-এর গ। গ মানে হচ্ছে তানবীর কবির, তানবীর কবির। ওকে, রাইট আনসার আমরা মিলিয়ে দিচ্ছি। চলে যায়। দেখেন চমৎকার ভাবে আমরা জেনে রাখবো, মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে কে বলেন? তানবীর কবির। কে বলেন? তানবীর কবির। গ ইজ দ্য রাইট আনসার। গ ইজ দ্য রাইট আনসার, তানবীর কবির। তাহলে দুইবার পড়ে ফেলেন যাদের ভুল হয়েছে। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতিকে? তানবীর কবির। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতিকে? তানবীর কবির। পরেরটায় চলে যাই আমরা। পরেরটাই 5 নাম্বার কি বলছে? 26শে মার্চ 1971। 26শে মার্চ 1971 স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেন কে? চলেন আমরা একটু দেখব। 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পক্ষে স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেন কে? 5 নাম্বার, এম এ হান্নান, মেজর জিয়াউর রহমান, এম আর আক্তার মুকুল, আবু সাইদ চৌধুরী। কে হবে? 5 নাম্বার পি কে অনিক আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। পি কে অনিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শরীফুল ইসলাম মুক্ত লিখেছেন 5-এর ক। আমরা দ্রুত অ্যান্সার মিলাবো। 5-এর ক, এম এ হান্নান লিখেছেন শরীফুল ইসলাম মুক্ত, এম এ হান্নান। এরপর আর কেউ? 5-এর কত হবে? 26শে মার্চ 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেন কে? রাজন আহমেদ রাজ, শেয়ার ডান্সার। ওকে, থ্যাঙ্কস রাজন। ওকে, অ্যান্সার করেন। 5-এর ক লিখছেন একজন। আচ্ছা, আর কেউ? রাজন আহমেদ রাজ লিখছেন 5-এর সি মানে হচ্ছে এম আর আক্তার মুকুল। হ্যাঁ, এই জন্য কনফিউশন, এই কোশ্চেনগুলো কি কনফিউশন। আমরা আজকে কনফিউশনটা কি করব? দূর করে ফেলবো। শেখ মিলন লিখেছেন 5-এর ক মানে হচ্ছে এম এ হান্নান। ওকে, চলেন আমরা একটু অ্যান্সারটা দেখি, অ্যান্সারটা মিলে ফেলি। রিক্তা লিখেছেন 5-এর গ মানে হচ্ছে এম আর আক্তার মুকুল। ওকে, তাহলে রাইট আনসার কি হবে? রাইট আনসার দেখেন এম এ হান্নান ইজ দ্য রাইট আনসার। এম এ হান্নান, ক। এম এ হান্নান রাইট আনসার। এটা হচ্ছে রাইট আনসার। ওকে, এম এ হান্নান। তাহলে আমরা জানলাম 26শে মার্চ 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেন হচ্ছে এম এ হান্নান ইজ দ্য রাইট আনসার। ওকে, পরের কোশ্চেনে যাই। 6 নাম্বার কি বলছে? 6 নাম্বার কি বলছে বলেন? বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? 6 নাম্বার। ওকে, 5-এর ক যারা দিয়েছেন সবারই হয়েছে। 6 নাম্বার অ্যান্সার করেন। 175 জন, 426 জন, 285 জন, 676 জন। কি হবে রাইট আনসার? রাইট আনসার কি হবে? নাম্বার 6, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? 6 নাম্বার কি অ্যান্সার হবে? 6 নম্বরে কতজন হবে একটু বলি। নাম্বার 6 বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? ওকে, আচ্ছা চলেন আমরা একটু দেখি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত। হ্যাঁ, সবাই অ্যান্সার দিয়ে দিয়েছেন, বাহ চমৎকার। শরীফুল ইসলাম মুক্ত 6-এর খ মান হচ্ছে 426 জন। ওকে, অ্যান্সার আমরা পেয়ে গেছি। শেখ মিলন আহমেদ 6-এর গ হচ্ছে 285 জন। মাথায় রাখবেন বীর প্রতীক কতজন?
বীর প্রতীক সবসময় 426 জন। কতজন? বীর প্রতীক হচ্ছে 426 জন। খ ইজ দ্য রাইট আনসার, 426 জন। এটা হচ্ছে বীর প্রতীক। ওকে, বীর প্রতীক কয়জন? 426 জন। ওকে, পরের কোশ্চেনে চলে যাই। 7 নাম্বার দেখেন, 7 নাম্বার, নাম্বার 7, 7 নাম্বার। 7 নাম্বার কি বলছে? 7 নাম্বার বলছে একমাত্র বীর বিক্রম খেতাবধারী উপজাতি মুক্তিযোদ্ধা ইউকে চিংমারমা কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? কি বলছে? একজন উপজাতি, নাম কি? ইউকে চিংমারমা। ইউকে চিংমারমা কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? উনি ছিলেন একমাত্র বীর বিক্রম খেতাবধারী উপজাতি। ঠিক আছে, উপজাতিদের মধ্যে তিনি হচ্ছে কি পাইছে? তিনি হচ্ছে বীর বিক্রম উপাধি পাইছে। তাহলে উনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? 8 নম্বর, 2 নম্বর, 10 নম্বর, 6 নম্বর। কত নম্বর? 7-এর কত হবে? 7-এর এভরিবডি 7-এর কত হবে? হ্যাঁ, রিক্তা আপনার হয়েছে, 6 নম্বর হয়েছে। 7-এর অ্যান্সার করেন, 7-এর। আবারও বলি, সবাই একটু শেয়ার করে দিবেন। ওকে, সবাই একটু শেয়ার করে দিবেন, শেয়ার করে লিখতে হবে শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। আমি একটু দেখতে চাই কোন সব ভাই বোন যাদের ভিতরে হিংসা নাই শেয়ার করে দেয় সুন্দর করে। শরীফুল ইসলাম মুক্ত, 7-এর ঘ। ঘ নাম্বার হচ্ছে 6 নাম্বার। ঘ নাম্বার হচ্ছে 6 নাম্বার সেক্টরে। আচ্ছা, আরো কারো অ্যান্সার নিব আমরা, আরো কয়েকজনের অ্যান্সার নিব। ঠিক আছে, আচ্ছা, রিক্তা 7-এর। ওকে ওকে ওকে, একমাত্র বীর বিক্রম খেতাবধারী উপজাতি মুক্তিযোদ্ধা ইউকে চিংমারমা কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? আর একজনের অ্যান্সার নিব, আর একজন। ওকে, শেখ মিলন লিখেছেন 7-এর খ। আমরা একটু অ্যান্সারটা নিয়ে নিই। তাইলে আমরা জানলাম উপজাতি, একমাত্র বীর বিক্রম খেতাবধারী উপজাতি হচ্ছে কি? ইউকে চিংমারমা। তিনি হচ্ছে কত নম্বর? 6 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। ঘ ইজ দ্য রাইট আনসার। ঘ ঘ ঘ ইজ দ্য রাইট আনসার, 6 নম্বর। 6 নাম্বার, 6 নাম্বার সেক্টরে কি করে? যুদ্ধ করে, 6 নম্বর সেক্টরে। ওকে, তাইলে একমাত্র বীর বিক্রম খেতাবধারী উপজাতি মুক্তিযোদ্ধা ইউকে চিংমারমা 6 নম্বর সেক্টরে যুদ্ধ করে, 6 নম্বর। ওকে, 7 নাম্বারটা যাই একটু, 8 নাম্বারটা যাই, 8 নাম্বার, 8 নাম্বার, 8 নাম্বার। এভরিবডি সবাই আনসার করবেন, সবাই। 8 নাম্বার, এইখান থেকে প্রশ্ন পাবেন, কমন পাবেন। দেখেন, কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে এনে সমাহিত করা হয়? মতিউর রহমান, হামিদুর রহমান, রুহুল আমিন, মোস্তফা কামাল। কোনটা হবে? ক খ গ ঘ, কোনটা হবে? রিক্তা লিখেছেন শেয়ার ডান। বাহ রিক্তা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শেয়ার করতে কলিজা লাগে, শেয়ার যারা করে তাদের মধ্যে কোনো হিংসা নাই। ঠিক আছে, ওকে। মতিউর রহমান, হামিদুর রহমান, রুহুল আমিন, মোস্তফা কামাল কোন বীরশ্রেষ্ঠের, কি বলছে? কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে এনে সমাহিত করা হয়? তাইলে মতিউর রহমান, হামিদুর রহমান, রুহুল আমিন, মোস্তফা কামাল। কোনটা বলেন? কোনটা হবে? কোনটা হবে বলেন? কোনটা হবে? কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে এনে সমাহিত করা হয়? মতিউর রহমান, হামিদুর রহমান, রুহুল আমিন, মোস্তফা কামাল। আমরা একটু দেখি কে কে। 8-এর খ। 8-এর খ হচ্ছে হামিদুর রহমান। খ হচ্ছে হামিদুর রহমান। আর কেউ? 8-এর খ, 8-এর খ, 8-এর খ, 8-এর খ। সবাই লিখেছেন 8-এর খ, হামিদুর রহমান। রাইট অ্যান্সার কি দেখি? রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে হামিদুর রহমান। কে বলেন? হামিদুর রহমান। ঠিক আছে, হামিদুর রহমান। হামিদুর রহমান ইজ দ্য রাইট অ্যান্সার, হামিদুর রহমান। তাহলে ভারত থেকে এনে একমাত্র বীরশ্রেষ্ঠের দেহাবশেষ যেটা বাংলাদেশে সমাধিত করা হয় সেটা হচ্ছে হামিদুর রহমান। হামিদুর রহমান, তাহলে খ, অপশন খ। অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে যাই আমরা একটু, পরেরটাই যাই একটু। দেখেন 9 নম্বর। 9 নম্বর কি বলছে? 9 নম্বর, বাংলাদেশের জাতিসংঘে সদস্যপদ লাভ কোন দেশ বাংলাদেশের বিপক্ষে ভেটো প্রদান করেছিল?
বাংলাদেশ যখন কি করে জাতিসংঘের কি সদস্যপদ লাভে কোন দেশ বাংলাদেশের বিপক্ষে ভেটো প্রদান করে? ভেটো মানে কি? মানে সে ধরে যে না তাকে করা যাবে না, বাংলাদেশকে জাতিসংঘের সদস্য করা যাবে না, ভেটো দেয়। ঠিক আছে, আচ্ছা তাহলে কোন দেশ বলেন? রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত। কোন দেশ ভেটো দেয়? 9 নম্বর আয়েশা সিদ্দিকা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আয়েশা সিদ্দিকা, শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ আয়েশা সিদ্দিকা। আচ্ছা বলেন বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভে কোন দেশ ভেটো প্রদান করে? ভেটো প্রদান করেছিল কোন দেশ? আচ্ছা 9 অ্যান্সার করেন। হ্যাঁ রিক্তা, ঠিক আছে, হামিদুর রহমান, ওকে ফাইন। 9 হচ্ছে গ, শেখ মিলন লিখেছে 9 গ মানে চীন। বাংলাদেশ যে জাতিসংঘের কি হয় সদস্যপদ লাভ করার সময় একমাত্র দেশ তারা কি করে? ভেটো প্রদান করে। তারা হচ্ছে কারা? রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত। কারা? আচ্ছা অ্যান্সারটা পেয়ে গেছি আমরা, অ্যান্সারটা চমৎকারভাবে আমরা পেয়ে গেছি। সেটা হচ্ছে 9 নম্বর। 9 নম্বরে কি? 9 নম্বরে হচ্ছে চমৎকারভাবে চীন। 9 নম্বর হচ্ছে অপশন কত? গ। অপশন গ ইজ দ্য রাইট আনসার। কি? চীন। চীন ইজ দ্য রাইট আনসার। এই চীনটা কি করে জানেন? এই চীনটা হচ্ছে ভেটো প্রদান করে। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে যাই একটু। 10 নম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চীনের প্রেসিডেন্ট কে ছিলেন? যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয় তখন চীনের প্রেসিডেন্ট কে ছিলেন? চীনের ভু এনলাই, ইয়ানহো, মাও সেতুং, শরণ সিং। কে বলেন? কে? যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়, এই স্বাধীনতা যুদ্ধের সময় চীনের প্রেসিডেন্ট কে ছিলেন? চীনের প্রেসিডেন্ট কে ছিলেন? কতে আছে ভু এনলাই, খতে আছে ইয়ানহো, গতে আছে মাও সেতুং, ঘতে আছে শরণ সিং। 10 নম্বর 10 কি হবে অ্যান্সার? এভরিবডি। 10 রাজন আহমেদ রাস, 9 সি। ওকে, আয়েশা সিদ্দিকা 9 সি, শেখ মিলন 9। 10 নম্বর অ্যান্সার করতে হবে। নাম্বার 10 10 নম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চীনের প্রেসিডেন্ট কে ছিলেন? একজন। 10 খ। ওকে, আমরা অ্যান্সারটা দেখে নিব আমরা। ঠিক আছে, এটা একটু কঠিন প্রশ্ন, এটা একটু মাও সেতুং। এটা হচ্ছে গ নম্বর অ্যান্সার। গ নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে গ। নাম কি ছিল? মা ও সেতুং। ওকে, মাও সেতুং। এই ছিল হচ্ছে, এই ভদ্রলোক কি ছিল? যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয় তখন তিনি চীনের কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। তাহলে গ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা ঘ নম্বর 11 নম্বর যাব। নাম্বার 11 11 নম্বর কি বলছে? ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আর্তনাদ কে লিখেছেন? আর্তনাদ। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আর্তনাদ কে লিখেছেন? সেলিনা হোসেন, শওকত ওসমান, মাহবুব উল আলম চৌধুরী, আলাউদ্দিন আল আজাদ। কে? 11 নম্বর। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, এগুলো স্কিপ করার সুযোগ নাই, এগুলো আসার মতো প্রশ্ন। প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বিসিএস বলেন, ব্যাংক বলেন, সব জায়গায় আসার মতো প্রশ্ন। কি তবে প্রাইমারিতে সবচেয়ে বেশি কি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। ভাষা আন্দোলন ভিত্তিক আর্তনাদ কে লিখেছেন? ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আর্তনাদ কে লিখেছেন? 11 নম্বর অ্যান্সার পাই গেছি। 11 নম্বর 11 ঘ লিখেছেন, আবার রাজন লিখেছেন। আচ্ছা, 11 লিখেছেন ঘ, মুক্ত লিখেছেন 11 ঘ। আচ্ছা, শেখ মিলন লিখেছেন 11 খ। তাহলে 2 রকম অ্যান্সার পেয়ে গেছি আমরা, অ্যান্সারটা মিলাবো। তাহলে আর্তনাদ কে লিখেছেন? আর্তনাদ 11 খ লিখেছেন শেখ মিলন আহমেদ, আর ঘ লিখেছেন মুক্ত। বাকি আনসার এখনো পাই নাই আমরা, চলেন মিলে দেই, ধুম ধারাক্কা মিলাবো। এগুলো ধুম ধারাক্কা না মিলাইলে হবে না। কি বলেন? এটা লিখছে হচ্ছে শওকত ওসমান। কে
কে খ নম্বর অপশন, খ নম্বর অপশন কে লিখেছে? শওকত, শওকত ইসমান, শওকত, শওকত ওসমান, শওকত ওসমান। ঠিক আছে, তাহলে খ ইজ দ্য রাইট আনসার। এই যে খ, খ ইজ দ্য রাইট আনসার, শওকত ওসমান। তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক আর্তনাদ, আর্তনাদ কি লিখছে বলেন? শওকত ওসমান। ওকে, পরের কোশ্চেনে যাই। 12 নম্বর, 12 নম্বর। আসসালামু আলাইকুম স্যার, ইসলাম ব্যাংকের পিও পোস্টের জন্য কিভাবে প্রিপারেশন নিব? সুমাইয়া সুলতানা সুমা। ওকে, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একাত্তরের জননী কে লিখেছেন? একাত্তরের জননী, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কি বলছে? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একাত্তরের জননী কে লিখেছেন? 12, 12 খ ইজ দ্য রাইট আনসার লিখেছেন একজন। আচ্ছা, 12 খ। স্বপন রয় আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, স্বপন রয় একটা শেয়ার দিয়ে দিবেন ভাই। ওকে, তাহলে 12 লিখেছেন খ, 12 খ লিখেছেন মানে জাহানারা ইমাম। তাহলে 12 মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একাত্তরের জননীকে লিখেছেন জাফর ইকবাল, জাহানারা ইমাম, রমা চৌধুরী, রাবেয়া খাতুন। রাবেয়া খাতুন কে? আয়েশা সিদ্দিকা লিখেছেন 12 খ মানে হচ্ছে জাহানারা ইমাম একাত্তরের জননী। শেখ মিলন লিখেছেন জাহানারা ইমাম 12, শেখ মিলন জাহানারা ইমাম। ওকে, স্বপন লিখেছেন জাহানারা ইমাম, মুক্ত লিখেছেন জাহানারা ইমাম। চলেন অ্যান্সারটা মিলাই দেই। দেখেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একাত্তরের জননী কে লিখেছেন? বলেন রমা চৌধুরী। বলেন কি? রমা চৌধুরী। গ ইজ দ্য রাইট আনসার। গ, গ ইজ দ্য রাইট আনসার। কি নাম কি বলেন? রমা চৌধুরী, রমা চৌধুরী। ঠিক আছে, রমা চৌধুরী লিখেছেন। তাহলে একাত্তরের জননী কে লিখেছেন? রমা চৌধুরী। ওকে, ফাইন, পরেরটা যাই। দ্য ব্লাড টেলিগ্রাম, দ্য ব্লাড টেলিগ্রাম কে লিখেছেন? দ্য ব্লাড টেলিগ্রাম বইটি কার? গ্যারি জেবাস, সিদ্দিক সালিক, মেজর আব্দুল জলিল, আর্চার কে ব্লাড কে লিখেছেন বলেন? দ্য ব্লাড টেলিগ্রাম, দ্য ব্লাড টেলিগ্রাম বইটি কার লেখা? এই 13 নম্বর অ্যান্সার করেন। নাম্বার 13, 13। স্বপন রয় 13 নম্বর অ্যান্সার করতে হবে। 13 নম্বর, 13 নম্বর। দ্য ব্লাড টেলিগ্রাম, দ্য ব্লাড টেলিগ্রাম বইটি কার লেখা? গ্যারি জেবাস, সিদ্দিক সালিক, মেজর আব্দুল জলিল, আর্চার কে ব্লাড কে লিখছেন বলেন? 13 নম্বর, 13। 13 ক, ক ক ক ক। একাত্তরের জননী রমা চৌধুরী। হ্যাঁ, ঠিক আছে, মুক্ত। ওকে, অসংখ্য ধন্যবাদ। সিদরাতুল মুনতাহা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আপনি কিন্তু একটা শেয়ার দিয়ে দিবেন। ঠিক আছে, 13 ক, 13 ক হচ্ছে গ্যারি জেবাস, গ্যারি জেবাস, গ্যারি জেবাস। আচ্ছা, 13 সবাই অ্যান্সার করেছেন 13 ক। আমরা একটু অ্যান্সারটা দেখি। দ্য ব্লাড টেলিগ্রাম, দ্য ব্লাড টেলিগ্রাম কে লিখেছেন? বলে 100% গ্যারি জেবাস। ক ইজ দ্য রাইট আনসার, ক ইজ দ্য রাইট আনসার, গ্যারি জেবাস। ওকে, হচ্ছে ক যারা দিচ্ছেন তাদেরটা রাইট হচ্ছে, ক নম্বর। এরপর চলেন আমরা 14 নম্বরে চলে যাব। নাম্বার 14, 14, 14, 14। হ্যাঁ রাজন, ঠিক আছে। ওকে, এই 14 নম্বর দেখেন, বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে? বাংলাদেশ, বাংলাদেশ জাতিসংঘের, বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে? 36, 37, 39, 29 কোনটা? 14 নম্বর, নাম্বার 14, নাম্বার 14। 14 ক লিখেছেন মিলন আহমেদ, 36তম। আর কেউ? আর কেউ? 14 নম্বরে ক লিখেছেন শেখ মিলন, মিলন লিখেছেন 14 ক। আচ্ছা, শরীফুল মুক্ত লিখেছেন 14 ঘ, 14 ক। আচ্ছা, 14 ক লিখেছেন। সিদরাতুল মুনতাহা 14 ঘ লিখেছেন, ঘ মানে 29তম। আচ্ছা, তনুশ্রী তনু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, তিনি চমৎকারভাবে লিখছেন ক, ক মানে হচ্ছে 36তম। আচ্ছা, আমরা একটু অ্যান্সারটা মিলাই চলেন। কি বলছে? বাংলাদেশের জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে?
এইটার 100% রাইট অ্যান্সার হচ্ছে 29তম, ঘ নম্বর অ্যান্সার। ঘ নম্বর অ্যান্সার কততম? 29তম, 29তম। ঠিক আছে, এই ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। ঘ 14 ঘ, ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। 29তম, 29। তাহলে 29তম জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশ কি হয়? সদস্যপদ লাভ করে। যারা ভুল দিচ্ছেন তারা একবার মিলাই নেন প্লিজ। 15 নম্বর, নাম্বার 15, 15। সরি স্যার, 29তম হবে। জি, 29তম হবে। ওকে, 15তম, 15 নম্বর। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত বছরের জন্য? 100 বছর, 25 বছর, 50 বছর, 35 বছর? বলেন। কত বছর? কত বছর বলেন? কত বছর? বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় সরি সরি সরি, প্রচুর ঠান্ডা লেগে গেছে। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত বছরের জন্য? আচ্ছা, আমরা অ্যান্সারটা বোধহয় পেয়ে গেছি। সিদ্ধাতুল মুনতাহা লিখেছে 25 বছর। 15 গ লিখেছেন 50 বছর। মুক্ত লিখেছেন 50 বছর। আচ্ছা, আর কেউ অ্যান্সার করবেন? চলেন অ্যান্সারটা মিলে দিই। হ্যাঁ, দেখেন কি লিখছে। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত বছরের জন্য? এটা আমরা সবাই জানি। কত বছর বলেন? এটা হচ্ছে অপশন খ, 25 বছর। 25 বছরের জন্য। ঠিক আছে, 25 বছরের জন্য কি হয়? বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। আচ্ছা, এবার আমরা 16 নম্বরে যাই। নাম্বার 16, 16 নম্বর। 16 নম্বর কি বলছে একটু পড়েন তো দেখি। 16 নম্বর কি বলছে? বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে কোন দেশের পতাকার মিল আছে? আমরা খেলাধুলা দেখি, খেলাধুলা দেখার সময় দেখি যে বাংলাদেশের পতাকার মতো আর একটা পতাকা দেখা যায়। ঠিক আছে, সেটা কোন দেশের? চীন, রাশিয়া, জাপান, ইরাক। চীন, রাশিয়া, জাপান, ইরাক কোনটা? 16 নম্বর, নাম্বার 16, 16। বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে কোন দেশের পতাকার মিল রয়েছে? বলেন কোন দেশ? একজনের অ্যান্সার নিব, একজনের পরে চলে যাব। 16 নম্বর, একজনের অ্যান্সার নিব, ওয়ান ম্যান। বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে কোন দেশের পতাকার মিল আছে? হ্যাঁ, পাই গেছি। গ ইজ দ্য রাইট অ্যান্সার। জাপান। জাপান ইজ দ্য রাইট অ্যান্সার। জাপান। এই জাপানের সাথে কি আছে? আমাদের বাংলাদেশের পতাকার মিল আছে জাপানের সাথে। তাহলে জাপান কোথায়? অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার। গ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরেরটাই যাই। 17 নম্বর, নাম্বার 17, 17। নাম্বার 17, 17 নম্বর কি বলছে? মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতিকে? মোস্তফা হারুন কুদ্দুসিলি, স্থপতি ফরিদুজ্জামান আহমেদ, স্থপতি জামি আল সাফি, ময়নুল হোসেন। 17 নম্বর, 17, 17। সাদালাল। জি, স্বপন সাদালাল। আচ্ছা, 17 নম্বর, 17 নম্বর অ্যান্সার করেন। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতিকে? 16, 17 নম্বর অ্যান্সার করতে হবে। 17। এত কি স্লো হইলে তো হবে না, স্লো হইলে হবে না, ফাস্ট যাইতে হবে। ওকে ওকে ওকে, চলেন। জাপান, ইয়েস জাপান। 17 ক ক ক ক ক 17 মুস্তফা হারুন কুদ্দুসিলি। আচ্ছা, 17 ক লিখেছেন একজন অ্যান্সার। 17 ক। আমরা একটু চলেন 17 নম্বর একটু মিলাই ফেলি, আর দ্রুত অ্যান্সার করেন। দ্রুত দ্রুত অ্যান্সার করতে হবে। 17, 17।
মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতিকে? ওকে, আয়েশা সিদ্দিকা 17 ক। ফাইন 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 ফাইন, এভরিবডি ফাইন। ক, মোস্তফা হারুন কুদ্দুসিলি। ক ইজ দ্য রাইট অ্যান্সার। ক ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি হবে? 17 নম্বর। 17 নম্বর হচ্ছে ক। ওকে, 17 নম্বর ক। 18 নম্বর, নাম্বার 18। 18 নম্বর, নাম্বার 18। 18 নম্বর কি বলছে? জাতীয় জন্ম নিবন্ধন দিবস। জাতীয় জন্ম নিবন্ধন দিবস, ঠিক আছে? জন্ম নিবন্ধন, জাতীয় জন্ম নিবন্ধন দিবস 1 জুলাই, 3 জুলাই, 4 জুলাই, 7 জুলাই। কোনটা হবে? 18 নম্বর। 18, 18 নম্বর কোনটা হবে বলেন? 18 নম্বর কোনটা হবে? 18 নম্বর, 18 নম্বর কোনটা হবে? জন্ম নিবন্ধন দিবস 18 নম্বর। সবাই 18 অ্যান্সার করেন। শরীফুল ইসলাম মুক্ত, আয়েশা সিদ্দিকা, সিদ্রাতুল মুনতাহা, রাজন আহমেদ রাজ, স্বপন রয়। আচ্ছা, 3 জুলাই সিদ্রাতুল, দারুণ লেখাপড়া করে সিদ্রাতুল। জাতীয় জন্ম নিবন্ধন দিবস, এটা কিন্তু যে কোনো দিবসের থেকে একটু কি কঠিন। অন্যান্য দিবসের থেকে, যেমন আমরা নারী দিবস, ডায়াবেটিস দিবস, জনসংখ্যা দিবস, চলচ্চিত্র দিবস, এগুলো মোটামুটি আমরা পারি, কিন্তু এটা জাতীয় জন্ম নিবন্ধন দিবস কত হবে? 1 জুলাই, 3 জুলাই, 4 জুলাই, 7 জুলাই। ক, খ, গ, ঘ কোনটা? হ্যাঁ, অনেকে অ্যান্সার দিয়েছেন। জাকিয়া সুলতান আমাদের সাথে নতুন জয়েন করেছেন। জাকিয়া, আপনি একটু একটা শেয়ার করে দেন। শেয়ার করে লেখেন শেয়ার ডান। ওকে, চলেন আমরা একটু অ্যান্সার মিলাই। জাতীয় জন্ম নিবন্ধন দিবস, জাতীয় জন্ম নিবন্ধন দিবস হচ্ছে 3 জুলাই। কতই জুলাই? এটা হচ্ছে জাতীয় 18 নম্বর। 18 নম্বর হচ্ছে 3 জুলাই। খ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? 18 খ। জাতীয় জন্ম নিবন্ধন দিবস হচ্ছে 3 জুলাই। 3 জুলাই, ওকে, 3 জুলাই। 19 নাম্বার, 19 নাম্বার, 19 নাম্বার, নাম্বার হচ্ছে 19। 19 নাম্বার, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? ইরাক, সেনেগাল, কুয়েত, বার্বাডোস। কোনটা বলেন? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? ইরাক, সেনেগাল, কুয়েত, বার্বাডোস। কোনটা হবে? কোনটা হবে? কোনটা? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? ইরাক, সেনেগাল, কুয়েত, বার্বাডোস। চলেন অ্যান্সারটা মিলাই। শেয়ার ডান। জাকিয়া সুলতানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে জাকিয়া। আচ্ছা, ইরাক, একজন লিখে সিদ্ধাতুল মুনতাহা লিখেছেন ইরাক, আয়েশা সিদ্দিকা লিখেছে ইরাক। আমরা একটু দেখব, আমরা একটু দেখতে চাই কোন দেশ, কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ, প্রথম মুসলিম দেশ। ওকে, চলেন আমরা একটু আনসারটা মিলাই। সেনেগাল, 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 সেনেগাল ইজ দ্য রাইট অ্যান্সার। সেনেগাল, বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হচ্ছে সেনেগাল। প্রথম মুসলিম দেশ হচ্ছে সেনেগাল। সেনেগাল অপশনে কততে আছে? তাহলে 19-এর খ, 19-এর খ ইজ দ্য রাইট অ্যান্সার। 19-এর খ। নাম্বার 20, নাম্বার 20, বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে কত সালে? বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে কত সালে? তার আগে একটু বলে দেই চমৎকারভাবে, আপনারা সবাই অবগত আছেন আমাদের প্রাইমারির জন্য চমৎকার একটা কোর্স আছে। কি কোর্স? প্রাইমারি, প্রাইমারি সহকারী শিক্ষক আর হচ্ছে প্রধান শিক্ষক একসাথে একটা কোর্স আছে, যেইটা কোর্সের ক্লাস হবে কয়টা?
ক্লাস হবে কয়টা বলেন? আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। টোটাল ক্লাস হবে 49টা। এরপরে এক্সাম হবে 64টা, প্রাইমারি কোর্স, একদম চমৎকার একটা কোর্স। এরপরে লেকচার শিট কয়টা দিব আমরা? লেকচার শিট দিব 49টা। কি? পিডিএফ চমৎকারভাবে পড়বেন, ঠিক আছে? এই কোর্সের প্রত্যেকটা ক্লাস কি থাকবে? প্রত্যেকটা ক্লাস হচ্ছে রেকর্ড থাকবে, প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। কেন? আপনারা যেন বারবার ক্লাসগুলো করতে পারেন। এই প্রাইমারির চমৎকার একটা কোর্সের জন্য আমাদের কোর্স ফি কত জানেন? আমাদের কোর্স ফি ছিল হচ্ছে 1500 টাকা। কত? 1500 টাকা। কোর্স ফি হচ্ছে 1500 টাকা। তবে টার্নিং পয়েন্টের যারা স্টুডেন্ট, টার্নিং পয়েন্টের যারা একটা কোড নাম্বার ইউজ করবেন। কি কোড নাম্বার? শুধু একটা কোড নাম্বার ইউজ করবেন। ভর্তি হওয়ার সময় বলবেন যে 05, কোড নাম্বার 05। ভর্তি হওয়ার সময় 05 বলার সাথে সাথেই আপনার কোর্স ফি হবে কত জানেন? আপনার কোর্স ফি হবে মাত্র 510 টাকা। 510 টাকা। এই 510 টাকায় আমাদের সাথে ভর্তি হয়ে যাবেন। আবারও বলি, যারা টার্নিং পয়েন্টের কোনো সেবা নিছেন অথবা টার্গেট পয়েন্টের কোনো সেবা নিছেন, তারা বললেই হবে 510 টাকা দিতে পারবেন। আর যারা নতুন, তারা এই 05 বলবেন। 05 বলার সাথে সাথে আপনার কোর্স ফি 1500 টাকা বাদ দিয়ে কত হয়ে যাবে? এই 510 টাকা হয়ে যাবে। তাহলে এই কোর্সটা 15 নভেম্বর থেকে শুরু। চাইলে আমাদের সাথে যুক্ত হইতে পারেন। এইবার আসেন, মাত্র কত? 510 টাকায় প্রাইমারি প্রধান শিক্ষক কোর্স। এইবার আসেন সহকারী শিক্ষক, দুইটাই কভার করবে। চলেন 20 নাম্বার কোশ্চেনের একটু উত্তর দেন। 20 নাম্বার, বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে কত সালে? বাংলাদেশ ফিফার 20-এর গ সবাই লিখছে গ, 1976 সালে। আচ্ছা চলেন আমরা একটু অ্যান্সার মিলে দেই। 100% 1976 সালে। 20-এর 1976 কিসে আছে? গ। তাহলে 1976 সালে কি হয়? ফিফা সদস্যপদ লাভ করে কে? বাংলাদেশ। ওকে, তাহলে সবাই থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের দুইটা প্ল্যাটফর্ম, একটা টার্নিং পয়েন্ট জবের যেখানে ব্যাংকের কোর্স করাই, আর টার্গেট পয়েন্ট জবের যেখানে প্রাইমারি নিবন্ধন কোর্সগুলো করানো হয় একদম সামান্য ভিতে, অল্প টাকায়। যারা প্রাইমারি নিবন্ধন কোর্স করতে চান তারা আমাদের একটু জানাবেন, একদম কম টাকায়, মানে এত চমৎকার একটা কোর্স, অবাক হয়ে যাবেন। ব্যাংকেরটা আমরা একটু বেশি টাকা নেই, ঠিক আছে, কিন্তু প্রাইমারি নিবন্ধন এগুলোতে আমরা খুবই কম টাকা নিচ্ছি। আপনারা অবশ্যই যুক্ত থাকবেন, সুপার ডুপার কিছু ক্লাস পাবেন, ঠিক আছে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের পর্বটা কেমন লাগলো একটু জানিয়ে দেন প্লিজ।